সিঙ্গাপুরে নেওয়ার মতো শারীরিক অবস্থা নিয়ে জানালেন সামন্তলাল সেন। বাদ আসর কিশোরগঞ্জে গ্রামের বাড়িতে ফায়ারম্যান সোহেলের দাফন, পরিবারকে সহায়তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং কয়েক জেলায় সড়ক দুর্ঘটনায় 4 জনের প্রাণহানি, চট্টগ্রামের কর্ণফুলীতে নৌকাডুবিতে নিখোঁজ, 2 জনের মরদেহ উদ্ধার। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি কনস্তাতা। এবার বিস্তারিত। ফেনীতে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার শিকার মাদ্রাসা ছাত্রী নুসরাতের অস্ত্রোপচার শেষ হয়েছে। তাকে বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডক্টর সামন্তলাল সেন বলেছেন, এই মুহূর্তে সিঙ্গাপুরে নেওয়া সম্ভব না হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। সামন্তলাল সেন বলেন, নুসরাতের যে অবস্থা তাতে 5 ঘন্টা ফ্লাই করা খুবই রিস্কি বলে মনে করছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। মেয়েটির যেসব সমস্যা আছে সেগুলো স্থিতিশীল হলে তাকে সিঙ্গাপুর নেওয়া যাবে। এই 5 ঘন্টা ফ্লাই করা খুব ডিফিকাল্ট হবে, রিস্কি হবে এই মেয়ের জন্য। এয়ার ট্রান্সপোর্টটা করাটা ঠিক হবে না। যে সমস্যাগুলো এখনো আছে সেগুলো আরেকটু স্টেবল হলে তখন হয়তো সম্ভব হবে। কিন্তু এই মুহূর্তে তারা আমাদেরকে ডিসকারেজ করলো যে তোমরা এখন পাঠিও না। তারা আমাদের চিকিৎসার সাথে একমত, আরো কিছু নতুন সাজেশন দিল, ডেড টিস্যু আছে সেগুলো কাটার জন্য। মাদ্রাসা ছাত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনাকে জঘন্য অপরাধ হিসেবে মন্তব্য করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেছেন, এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। দুপুরে ফেনী সোনাগাজী সিনিয়র ফাজিল মাদ্রাসা পরিদর্শন করেন তিনি। এই মাদ্রাসায় ছাদে ছাত্রী নুসরাত জাহানের গায়ে আগুন দেওয়া হয়। পরিদর্শন শেষে ডিআইজি সাংবাদিকদের বলেন, এ পর্যন্ত জড়িত 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরও আইনের আওতায় আনা হবে। ফেনীর পুলিশ সুপার SM জাহাঙ্গীর আলম সরকার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। আমার সহকর্মীদের নির্দেশ দিয়েছি, যারা এই ঘটনার পিছনে জড়িত তারা যেই হোক না কেন, প্রকাশ্য এবং অপ্রকাশ্য অতি দ্রুত তদন্তের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা। নরসিংদীর রায়পুরার একটি গ্রামে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের 4 জন। মঙ্গলবার ভোর 5:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় দগ্ধ 4 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। দগ্ধ 3 বোনের মধ্যে বড় বোন জানায়, প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে তাদের বিরোধ চলছিল। সেই জের ধরেই প্রতিপক্ষ আগুন দিয়েছে। ভোরে সবাই যখন ঘুমিয়েছিল তখন পাশের বাড়ির শিপন, কাজল, রবিন, লোকমান সহ কয়েকজন তাদের ঘরে আগুন দেয়। ঢাকায় ফায়ার সার্ভিসের সদর দপ্তরের প্রথম জানাজা শেষে নিজ গ্রাম কিশোরগঞ্জের ইটনায় নিয়ে যাওয়া হয়েছে ফায়ারম্যান সোহেল রানাকে। গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে বাদ আছর তার দাফন হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক মেজর শাকিল নেওয়াজ। এর আগে কুর্মিটোলায় সোহেলকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। জানাজায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যোগ দেন। এ সময় মন্ত্রী সাহসী এই বীরের পরিবারের একজন কর্মক্ষম ব্যক্তিকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। আমার ভাই ছিল আমার পরিবারের সম্বল। আমার ভাই চলে যাওয়াতে আমার পরিবারকে এখন রাস্তায় বাঁধার মতো। মাননীয় প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স করে তাকে সিঙ্গাপুর পাঠিয়েছেন, মানে সর্বোচ্চ চিকিৎসা তাকে দেওয়া হয়েছে। এবং তাদের ফ্যামিলি, সে একজন উপার্জনক্ষম ছিল। আমাদের ফায়ার সার্ভিস তো বটেই, আমরা সবাই লক্ষ্য রাখবো তার যদি উপযুক্ত কেউ থাকে তার একটা চাকরি বাকরির ব্যবস্থা নেওয়া।
দেশের 17 জেলা 600-রও বেশি চরমপন্থী সদস্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে পাবনার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছেন। এ উপলক্ষে পাবনার শহীদ আমিনউদ্দিন স্টেডিয়াম সহ আশেপাশের এলাকায় জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসনের পাশাপাশি জেলা আওয়ামী লীগও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। বিকেল 3টা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ শুরু করেন চরমপন্থীরা। আত্মসমর্পণকারীরা দলগুলোর মধ্যে রয়েছেন পূর্ব বাংলার সর্বহারা পার্টি, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, নিউ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ও কাদামাটি সংগঠন। এদের অনেকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, বিস্ফোরক ও অস্ত্র মামলা রয়েছে। চুয়াডাঙ্গা সহ কয়েক জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে 4 জন। সকালে চুয়াডাঙ্গা শহরের ফুটবল মাঠের সামনে ইঞ্জিন চালিত যানবাহন আলম সাধুকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা ট্রাক। এতে ঘটনাস্থলে আলম সাধু চালক মারা যান। দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মামুনুর রশিদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রাজবাড়ীর কল্যাণপুর নতুন রাস্তা এলাকায় ট্রাকের চাপায় মারা গেছে এক বৃদ্ধা। এছাড়াও জয়পুরহাটের চাকভারুনিয়া 5 বিবি সড়কে ভটভটি খাদে পড়ে এক যাত্রী মারা গেছেন। আহত হন কমপক্ষে 3 জন। চট্টগ্রামের কর্ণফুলী নদীর ভাঙ্গারচর সল্ট গোলাঘাটে নৌকাডুবিতে নিখোঁজ 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরা হলেন ডাঙ্গারচর 1 নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে আকবর ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ হানিফ। সকালে ইপিজেড থানার কর্ণফুলীর নেভাল বার্থ 1 এলাকায় ভাসমান অবস্থায় মরদেহ 2টি পাওয়া যায়। এ ঘটনায় হাবিবুর রহমান নামে নিখোঁজ আরও একজনের সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি চালাচ্ছে। চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম নিহত হয়েছে। ভোরে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। 3 দিন আগে খালপাড় এলাকায় মোহাম্মদ লোকমান হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে সাইফুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সাইফুলের দেয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডের ব্যবহৃত পিস্তল উদ্ধার করতে গিয়ে তার সহযোগীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। এ সময় দুই পক্ষের গোলাগুলির মাঝে পড়ে সাইফুলের মৃত্যু হয়। অন্যদিকে নড়াইলের কলাবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে আজিজুর রহমান নামে একজন নিহত হয়েছে। সোমবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়াও যশোর রিবা খাতুন নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। কিশোরগঞ্জের ইটনায় নিয়ে যাওয়া হয়েছে ফায়ারম্যান সোহেল রানাকে। গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে বাদ আসর তার দাফন হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক মেজর শাকিল নেওয়াজ। দর্শক, কিশোরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানভীর হায়দার। তানভীর, সোহেল রানার দাফনের প্রস্তুতি সম্পর্কে আমাদের জানান। কিশোরগঞ্জ জেলার মিঠামন উপজেলায়, এই উপজেলায় বনানীতে অগ্নিকাণ্ডে যে ফায়ারম্যান সোহেল রানার গ্রামের বাড়িতে এখন রয়েছি। এখানে হাজার হাজার জনগণ, হাজার হাজার মানুষ সোহেল রানার মরদেহ দেখার জন্য অপেক্ষা করছে এবং তার জানাজায় অংশগ্রহণ করার জন্য, সুখ প্রকাশ করার জন্য এখানে উৎসুক জনতার ব্যাপক উপস্থিতি। এখানে মনে হয় কমপক্ষে 70 থেকে 80 হাজার জনতা এখানে উপস্থিত হয়েছে। এখন পর্যন্ত সোহেল রানার লাশ তার গ্রামের বাড়িতে, তার মরদেহ গ্রামের বাড়িতে এখনো পৌঁছেনি। আমরা যতটুকু এখানে প্রশাসনের কর্মকর্তা রয়েছে, জেলা প্রশাসন রয়েছে, এখানে রয়েছে পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা সোহেল রানার লাশ কিশোরগঞ্জ থেকে ইতিমধ্যে করিমগঞ্জ পর্যন্ত চলে এসেছে বলে আমাকে জানিয়েছে এবং তারা এখানে তার লাশ রিসিভ করার জন্য গ্রহণ করে তার আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে তার দ্বিতীয় জানাজা, তার যে স্কুলে তাদের পাশে যে স্কুল, তার স্কুল মাঠে দ্বিতীয় জানাজার পরেই তার পারিবারিক গুরুস্থানে তার লাশ দাফন করা হবে। এবং এই যে এলাকার মানুষ, তারা এখানে এই এলাকার মানুষ এখানে রয়েছে, তারা সকলেই যে সোহেল রানা যে দেশের জন্য যে আত্মত্যাগ করেছে তার জন্য তারা অত্যন্ত গর্বিত এবং প্রত্যেক ঘরে যেন সোহেল রানার মতন একটি করে সন্তান জন্ম হয়, এরকম দেশপ্রেমিক সন্তান যেন হয়, এটাই তারা চাচ্ছে। এবং তাদের যে মানবিক, তাদের ফ্যামিলি যে অবস্থা,
তাদের পরিবারকে যেন মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টি দেয়। তাদের একটি ঘরে সোহেল রানার বাবা অসুস্থ, 1 বছর যাবৎ প্যারালাইসিসে আক্রান্ত, তার চাচা চাচি সহ একটি ঘরে তারা মানবেত জীবনযাপন করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন তাদের প্রতি সুদৃষ্টি দেয়, এটাই এই এলাকা কিশোরগঞ্জ থেকে একটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তানভীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানভীর হায়দার। এবার চলে যাচ্ছে পরের সংবাদে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ চেয়ে আজও অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আন্দোলনের 15তম দিনে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় ছাত্রছাত্রীরা। পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীরা বলেন, উপাচার্যের পদত্যাগের লিখিত আদেশ না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে ক্লাস পরীক্ষা চালু থাকলেও অংশ নেয়নি শিক্ষার্থীরা। আগামীকাল থেকে নতুন কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে বসতে যাচ্ছে পদ্মা সেতুর আরেকটি স্প্যান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল মাওয়া প্রান্তে বসবে সেতুর 10ম স্প্যান। স্প্যানটি বসবে 13 ও 14 নম্বর পিলারে। এরই মধ্যে স্প্যান বসানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাওয়া প্রান্তে স্থায়ীভাবে বসানো প্রথম স্প্যান হবে এটি। আগামীকাল সকালে মাওয়ার কুমারভোগের কনস্ট্রাকশন ওয়ার্ড থেকে স্প্যানটি রওনা দেবে। স্প্যানটি বসানো হলে সেতুর 1500 মিটার দৃশ্যমান হবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেনী দগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাতের অস্ত্রোপচার শেষে এখন আইসিইউতে, সিঙ্গাপুরে নেওয়ার মতো শারীরিক অবস্থা নিয়ে জানালেন সামন্তলাল সেন। বাদ আসর কিশোরগঞ্জে গ্রামের বাড়িতে ফায়ারম্যান সোহেলের দাফন, পরিবারকে সহায়তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং কয়েক জেলায় সড়ক দুর্ঘটনায় 4 জনের প্রাণহানি। চট্টগ্রামের কর্ণফুলীতে নৌকাডুবিতে নিখোঁজ 2 জনের মরদেহ উদ্ধার। জেলা সংবাদ এই পর্যন্তই। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে, উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এতক্ষণ সঙ্গে থাকা ধন্যবাদ সবাইকে।